গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার সকল প্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বাংলা সাহিত্যের একটা কবিতা শেখাবো। মূলত এটা তোমাদের রিভিশন ক্লাস চলতেছে, কারণ এই ক্লাসগুলো তোমাদের হয়ে গেছে, বইও শেষ হয়ে গেছে। তো আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলবো যে আগামী 22 তারিখ থেকে তোমাদের অনলাইন ক্লাস চালু হবে। তো তোমাদের এই পর্যন্ত যে অধ্যায়গুলো পড়ানো হয়েছে বাংলা ফার্স্ট পার্টে এবং সেকেন্ড পার্টে, আমি সেখান থেকেই তোমাদের প্রশ্ন করব। তোমরা বাসায় এগুলো রিভিশন আশা করি, এতদিন লকডাউন ছিল প্রায় দীর্ঘ 5 মাস, তোমরা অবশ্যই ক্লাসে পড়ছো, বাসায় পড়ছো, সেখান থেকেই তোমাদের প্রশ্ন হবে। তো চলো এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি। আজকে আমি তোমাদের শেখাবো আমার পরিচয়। আমার পরিচয় লিখছে সৈয়দ শামসুল হক। এই যে সৈয়দ শামসুল হক, আমি তার সম্পর্কে কিছুই বলবো না, কারণ যেহেতু রিভিশন ক্লাস চলতেছে, তোমরা এগুলো অনেকবার পড়ছো। এখন আমি আজকে কবিতাটা আরেকবার শুধুমাত্র তোমাদেরকে আলোচনা করার জন্যই ক্লাসটা নিচ্ছি। তো চলো আমরা সরাসরি আজকে আমাদের কবিতার আলোচনায় যাচ্ছি। আসো, কবিতা হচ্ছে, এই কবিতা যাওয়ার আগে আরো কিছু কথা আমার বলার দরকার ছিল যে মূলত এই কবিতাটা লেখা হয়েছে আমরা যে আজকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মমর্যাদা সম্পূর্ণভাবে দেশে যে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছি, সেটার পিছনে একটা কি রয়েছে, একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটাই মূলত হলো এই আমার পরিচয় কবিতার মূল ভাব। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। আমি জন্মেছি বাংলায়, মানে আমি বাংলায় কি করছি, জন্মগ্রহণ করছি, বাংলায় কথা বলি। এই যে বাংলায় কথা বলি, এর পিছনেও রয়েছে একটা ইতিহাস। আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। এই আলপথ হলো গ্রামের যে জমি রয়েছে, সেই দুই জমির মাঝখানে একটা চিকন রাস্তা থাকে, সেটাকে বলা হয়েছে আলপথ। এই 1000 বছর চলি মানে বাঙালির যে ইতিহাসটা, এটা আজকের নয়, এটা হাজার হাজার বছর আগে। এই যে আমাদের চলা, এটা হলো আমাদের একটা স্বাভাবিক চলার কথা বলা হয়েছে। চলি পলিমাটির কোমলে আমার চলার চিহ্ন ফেলে। পলিমাটি বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেখানে যে পলিমাটি থাকে, সেখানে যদি আমি পা ফেলি তাহলে কি হবে, সেখানে আমার একটা পদচিহ্ন রবে। তার মানে বাঙালি এই চিরাচরিতভাবেই এই জীবনটা, এই স্বাভাবিকভাবেই জীবনটা চলতেছে। 13শত নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। 13শত নদী মানে আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেই নদী আমাকে জিজ্ঞাসা করে আমি কোথা থেকে এলাম, মানে আমার ইতিহাসটা কোথায়। তো আসো, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। চর্যাপদ মানে আমাদের যে ইতিহাসটা, এটা চর্যাপদ থেকে এসেছে। চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন। আর এই যে সাহিত্যটা, এটা হলো আমার চর্যাপদের সাহিত্য। এই চর্যাপদ কত প্রাচীন যুগের, সেখান থেকে বলা হচ্ছে যে আমি তো এসেছি চর্যাপদ থেকে। এই বৌদ্ধ জয়েরা এরা কি করছে, এই চর্যাপদটা সৃষ্টি করছিল। এরপর এসো, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। তোমরা সবাই জানো সওদাগরের একটা চরিত্র চাঁদ সওদাগর, সেটা হলো মঙ্গল কাব্যের একটা কি বিশেষ চরিত্র ছিল, হলো চাঁদ সওদাগর। এখানে বলা হয়েছে এই যে আমাদের যে ইতিহাসটা ব্যবসা বাণিজ্যের সময় একসময় ভরপুর ছিল, সেটার কথা বলা হয়েছে। এরপর এসেছে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। এই কৈবর্ত হলো একটা বিদ্রোহ। সেই বিদ্রোহটা হলো যে বিদ্রোহটা কত সালে হয়েছিল, 1070 থেকে 1077 সালে। এই কৈবর্তরা হলো জেলে সম্প্রদায় বলা হয়েছে। জেলে সম্প্রদায় যে একসময় অত্যাচার নিপীড়ন সহ্য করছিল, সেই বিদ্রোহ থেকে এই বলা হয়েছে কৈবর্তের বিদ্রোহের কথা বলা হয়েছে, যেখানে জেলে সম্প্রদায়কে অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছিল। কিন্তু কার বিরুদ্ধে এই বিদ্রোহটা হয়েছিল, মহিপালের বিরুদ্ধে। আর এই মহিপালের বিরুদ্ধে যে যা যুদ্ধ করছিল, তার মধ্যে ছিল অনন্ত, সামন্ত আর দিব্য। দিব্য ছিল এই যে বিদ্রোহটা ছিল, যে কৈবর্তের বিদ্রোহ, তার মধ্যে সবচেয়ে বড় নেতা ছিলেন হলো দিব্য। তার মানে বাঙালি কখনই কি করেনি, অত্যাচার সহ্য করেনি, সবসময় অত্যাচারের বিরুদ্ধে কি করছিল, রুখে দাঁড়িয়েছিল। তারই প্রমাণ হলো এই কৈবর্তের বিদ্রোহ। আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলা থেকে। পালযুগ আমরা জানি, এই পালযুগটা 400 বছর, পালরা রাজত্ব করেছিল। কত বছর, 400 বছর রাজত্ব করছিল। সেখানে বিখ্যাত কলা আছে চিত্রকলা। এই যে আমাদের যে আজকের যে ঐতিহ্য রয়েছে, এই যে আমাদের যে বাঙালি যে নিয়ম, মানে নিয়ম
বা সংস্কৃত বলো, সেই চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তুলেছিল কারা? পালরা। এরপর এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। আমরা সবাই জানি এই পাহাড়পুর কোথায়? নওগাঁ জেলায়। কোথায়? নওগাঁ জেলায়। তাহলে দেখো বৌদ্ধ বিহার তার মানে কি? এই দেশে একসময় বৌদ্ধদের একটা কি ছিল? রাজত্ব ছিল। কারণ যদি বৌদ্ধ বিহার নির্মাণ কেন হয়েছে? অবশ্যই বৌদ্ধরা এই দেশে ছিল। তা এই যে বৌদ্ধরা যে ছিল, তাহলে মনে করো যে এই বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ছিল হলো কানিংহাম। কে ছিল? কানিংহাম। কত সালে? 1879 খ্রিস্টাব্দে। তার মানে বোঝা যাচ্ছে এই বাংলাদেশেও কি ছিল? একসময় বৌদ্ধদের একটা রাজত্ব ছিল। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এই যে এখানে মন্দির কথাটা আসছে, এটা একটা হিন্দুদের কথা বলা হচ্ছে। তার মানে বাংলাদেশে একসময় কারা ছিল? এই যে মন্দির ছিল, যে ঢাকেশ্বরী মন্দির বলো, এগুলো যে মন্দির ছিল, এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুরাও কি ছিল? হিন্দুদের একসময় কি ছিল? একটা প্রভাব ছিল। এসেছি বাঙালির বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে। এই সোনা মসজিদ কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। তাহলে বলা হচ্ছে যে মুসলমানরাদেরও কি আছে? একটা রাজত্ব ছিল। তার মানে এই যে তিনটা লাইন, এই তিনটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবারই কি ছিল? একটা সমানভাবে একটা অধিকার ছিল। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার কথা। আমরা সবাই জানি যে বারোভূঁইয়া যে ছিল, তারা যে একসময় দেশ শাসন করতো, যেমন ইসা খান, মুসা খান, ইনারা ছিল। আমি তাদের সেখান থেকে এসেছি। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। সরি, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। এই কমলার দিঘি আর হলো মহুয়ার পালা, এটা হলো আমাদের দুইটা পালার কথা বলা হয়েছে, মানে ময়মনসিংহে। এই পালাটা উদ্ভাবন হয়েছিল ময়মনসিংহ থেকে। এই পালা কি ছিল? মানুষের এক সময় আনন্দ বিনোদনের বিষয় ছিল। এরপর আসলে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। তিতুমির সম্পর্কে সবাই আমরা জানি যে ইনি ব্রিটিশ বিরোধী ছিল। বাঁশের টিলা নির্মাণ করে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কি করছিলেন? যুদ্ধ করেছিলেন। তারপর হাজি শরীয়ত থেকে। এই হাজি শরীয়তুল্লাহ মদিনায় অনেক দিন কি করছিল? ইসলাম ধর্ম চর্চা করছিল। আমাদের দেশে যে কুসংস্কারটা ছিল, এই কুসংস্কারের বিরুদ্ধে উনি কি করছিল? উনি সর্বপ্রথম কুসংস্কারের বিরুদ্ধে চলতেছিলেন, এবং সেটা যেন আর মানে কুসংস্কার স্পন্দ যেন আমার এই দেশটা না থাকে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই হাজি শরীয়তুল্লাহ। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। আমরা জানি গীতাঞ্জলি কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এটা 1913 সালে কি হয়েছে? নোবেল পুরস্কার পেয়েছে। অগ্নিবীণা কার কাছে? শাসক এবং শোষকদের বিরুদ্ধে অগ্নিবীণা লিখেছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম। এই যে গীতাঞ্জলি কবিতাটা যে নোবেল পুরস্কার পেল, দেখো বাংলা এমন একটা ভাষা যে যেই ভাষায় এই গীতাঞ্জলি কি পেয়েছে, অন্য কোনো ভাষায় নোবেল পুরস্কার পায়নি। তাহলে আমাদের ইতিহাসটা কত উজ্জ্বলময়, আমাদের সংস্কৃতি কত উজ্জ্বলময় ছিল। এরপর এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের কথা। আমরা জানি ক্ষুদিরাম ছিলেন একজন ব্রিটিশ বিরোধী নেতা ছিলেন। এই ক্ষুদিরাম একজন পিটসফোর্ড নামে একজন ম্যাজিস্ট্রেটকে হত্যা করতে চাইছিল, বাট তাকে হত্যা না করে দুজন মহিলাকে হত্যা করে ফেলে। পরে তাকে 1908 সালে কি করা হয়? তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসিতে ঝুলানো হয়। আর এই যে সূর্য সেন, তিনিও ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন। তিনি একমাত্র ছিলেন কি? দেখো, ব্রিটিশদের অস্ত্র গার্ড থেকে, তখন অস্ত্রাগার কোথায় ছিল? চট্টগ্রামে ছিল। সেখান থেকে অস্ত্র লুণ্ঠন করে আবার ব্রিটিশদের বিরুদ্ধে কি করছিলেন? তিনি যুদ্ধ করেছিলেন। তাহলে দেখো আমাদের দেশের যে নেতারা ছিল, তারা কতটা সাহসী ছিল যে ব্রিটিশদের অস্ত্র চুরি করে আবার ব্রিটিশদের বিরুদ্ধে কি করছে? যুদ্ধ করছে। তার মানে আমাদের যে আমরা আজকে যে বাঙালি, সেই বাংলাদেশটা যে আমরা পাইছি, আমাদের এই দেশের পিছনে কতগুলো ইতিহাস রয়েছে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এই জয়নুল আমরা জানি শিল্পাচার্য জয়নুল আবেদিন, আমরা জানি ওনার চিত্রকলার প্রশংসা অনেক। আর অবন ঠাকুর উনিও শিশুতোষ অনেক কিছু চিত্র লিখত। সে অবন ঠাকুর হলো রবি ঠাকুরের পরিবারের একজন সদস্য। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এই যে রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এটা তোমরা খুবই ভালো করে জানো। 1952 সালে ভাষা আন্দোলন যে হয়েছিল, সেই ভাষা আন্দোলনে কি হয়েছিল? আমরা বাংলা ভাষা পেয়েছিলাম, যে সালাম, বরকত, রফিক, জব্বার, এদের রক্তের বিনিময়ে আমরা কি পাইছিলাম? আমাদের রাষ্ট্রভাষা বাংলা পেয়েছিলাম।
এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমরা সবাই জানি বাঙালি শেখ মুজিবুর রহমান হলো কি হাজার 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 বাঙালি থেকেও একজন শ্রেষ্ঠ বাঙালি। তার উনার মাধ্যমে উনি প্রথম কি করছিল, বাঙালিকে সোচ্চার করছিল তার অধিকার সম্পর্কে, কিভাবে বাংলা আমরা রাষ্ট্রভাষা পাবো তার বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিল। এই জন্যই বলা হচ্ছে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বর্জ্যপটনিয়া থেকে। জয় বাংলা কে বলছিল? আমাদের শেখ মুজিবুর রহমান কি বলছিল? জয় বাংলার কি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আমি তো এই যে তার বর্জ্যকণ্ঠে এই যে ছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমার স্বাধীনতার সংগ্রাম, ইনি যে একটা বক্তৃতা বা ভাষণ দিছিল, সেই ভাষণের কারণে কিন্তু বাঙালি নিজের অধিকার আদায়ের জন্য ঝাঁপিয়ে পড়ছিল। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এই যে তার যুদ্ধ শুরু হলো, আমরা জানি ১৯৭১ সালে আমাদের কি হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মাধ্যমে আমরা কি পেয়েছি, আমার এই বাংলাটা পেয়েছি। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধু আমাকে এতদিন তুমি কোন প্রেরণা আনবে, মানে তুমি আমাকে জিজ্ঞাসা করো এত দূর, মানে এত কিছু হয়ে গেছে যে বাংলার ইতিহাস, সেই প্রেরণাটা তুমি কোথায় পেয়েছিলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, মানে এই লাইনটা তারা বোঝানো হয়েছে যে আমি প্রেরণাটা কোথায় পাইছি। তাহলে তুমি কি এতদিন জানো না এই বীজ মন্ত্রটা কি ছিল? কি ছিল? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এখানে হলো বাঙালিরা কখনো ধর্মকে কি করে না, ধর্মের সাথে কেউ কারো ধর্ম নিয়ে চলে না, সবাই যে আমরা একজন মানুষ সেটাই আমরা ভাবি। আর এটাই আমরা জানি যে মানুষ হিসেবে যখন আমরা সবাইকে ধর্মকে নিরপেক্ষ ভাবছি, যে কারো ধর্মের প্রতি আমাদের কোনো বিদ্বেষ ছিল না, সবার উপরেই মানুষ সত্য, তাহার উপরে নাই। তার মানে আমাদের বীজ মন্ত্রটা কি ছিল? সবার যাচ্ছি আরো একসাথে থাকবো, মানে আমরা একসঙ্গে আসি এবং একসঙ্গে থাকবো, একসাথে আসি একসাথে যাচ্ছি, আজও একসাথে থাকবো, সব বিপদের রেখা মুছে দিয়ে সাম্যর ছবি আঁকবো। তার মানে আমাদের এই দেশে কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব এবং কি ধর্ম নিয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোনো ভেদাভেদ নাই, আমাদের সাম্য, মানে আমরা সমতার মাধ্যমে আমরা আজকে এখানে এসেছি। তাহলে দেখো এই কবিতার মাধ্যমে আমরা যে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র পেয়েছি, এই রাষ্ট্রটার পিছনে কি ছিল? একটা গৌরবময় ইতিহাস। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পারছো। এরপরে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আরেকটি গল্প নিয়ে আসবো, এখানে শেখাবো গদ্যের অংশ অথবা পদ্যের অংশ। তবে তোমাদের এতদিন যা যা পড়াইছি, শুধু অনলাইন ক্লাসে না, আমি ক্লাসে যা যা পড়াইছি সেগুলো খুব ভালো করে পড়বে। আশা করি সবাই ভালো থাকবে।